রঘু ডাকাত শেষ পর্ব। কে রঘু ডাকাত এবং কিভাবে তার উত্থান, কিভাবে তার কি বৃত্তান্ত, কিভাবে তার এম্পায়ার তৈরি করা, এই ভিডিওটার ভিতরে কিন্তু আমরা সেই বিষয়টাকে নিয়ে কথা বলবো। এবং এটা ফাইনাল ভিডিও। আমার একটা প্লেলিস্ট আছে, প্লিজ চেক আউট করে নিও সেই প্লেলিস্টটা। পার্ট ওয়ানটা, পার্ট টুটা, এগুলো না দেখলে কিন্তু এই ভিডিওটা বুঝতে একটু অসুবিধা হবে, কারণ এখানে আমরা একটা ঘটনার মিড পয়েন্ট থেকে ধরবো, যেরকম নৈহাটি থানার একটা ঘটনা, যেটাকে কিন্তু অর্ধেক বলে আমরা ছেড়ে দিয়েছিলাম আগের পার্টে, সেটা কিন্তু এবার কন্টিনিউ করব এই পার্টে। এবং এই পার্টটা সব থেকে বড় হতে চলেছে সম্ভবত, কারণ এখানে কিন্তু মূলত ঘটনার পর ঘটনাই বলা হবে। এবং রঘু ডাকাত অ্যাকচুয়ালি রক্তবীর ছিল, এই জিনিসটাকে নিয়ে কথা বলবো। সারদা মায়ের সাথে কানেকশন নিয়ে কথা বলবো, রামপ্রসাদের সাথে কী যোগাযোগ ছিল সেটা নিয়ে কথা বলবো। রঘু ডাকাতের যে রাত্রে একটা গ্রাম, রাতারাতি একটা গ্রাম তৈরি করে দেওয়া, সেই রকম জিনিসপত্র, সেই যে কী বলবো, একটা পাওয়ার রঘু ডাকাতের হাতে ছিল, সেইটাকে নিয়ে কথা বলবো। এগুলো নিয়েই মূলত কথা হবে। যাই হোক, শুরু করা যাক। প্রথমত হচ্ছে যেটা মানে ইয়ের ক্ষেত্রে হয়েছিল, মানে নৈহাটি থানার ক্ষেত্রে হয়েছিল। থানায় যখন রঘু ডাকাত বলে যে আপনার সাথে দেখা হবে দুর্গাচরণবাবুকে, তখন কিন্তু সেপাই সেখানে বাড়ানো হয়, সমস্ত কিছু সেখানে বাড়ানো হয়। সুখসাগরের জমিদারের নাতির যে জন্মদিন সেই দিনকে ছিল, এবং থানার বড়বাবু সেই দিনকে যেতে পারেননি, দারোগাবাবু সেদিনকে কোনো কারণে যেতে পারেননি। থানায় তিনি আয়েশ করছেন, ইতিমধ্যেই থানায় এক জেলে আসে এবং তিনি কিন্তু নিয়ে আসে দুটো বড় বড় মাছ, ঠিক আছে। এবং তাকে মানে তিনি বলেন যে সুখসাগরের জমিদার তিনি আপনি যেতে পারেননি যেহেতু, সেই কারণেই সেই দুটো মাছ তিনি পাঠিয়েছেন, প্রমাণ আকারের মাছ সে দুটো পাঠিয়েছেন। এবং সেটা দেখে দারোগাবাবু খুব খুশিও হয় এবং তিনি তাকে বকশিসও দেন। এই করে তিনি বেরিয়ে যান। তো সবাই ভেবেছিল যে রঘু ডাকাত আসছে না কেন, রঘু ডাকাত আসছে না কেন, এই করে অনেক দিন কেটে যায়। থানার মানে যে মানে ব্যবস্থা আর কি, যে টাইট সিকিউরিটি, সেটাও কিন্তু কোথাও গিয়ে একটু শিথিল হয়ে পড়েছিল। ইতিমধ্যেই রঘু ডাকাতের তরফ থেকে একটা চিঠি আসে, যে বলেছিলাম দারোগাবাবু আপনার সাথে দেখা করব, দেখা করলাম, আপনি ধরতে পারলেন না, এরকম একটা বক্তব্য হয়েছিল। এই যে আমি কথা দিয়েছিলাম আপনার সঙ্গে সশরীরে দেখা করে আসব, কিন্তু কথা রেখেছি, মাছটা কেমন খেলেন, ইতি সেবক রঘু। এটা কিন্তু সে রঘু ডাকাত তখন বলেছিল। এটা একটা ঘটনা, মানে এটাকে যদি স্টেজ করা যায় প্রপারলি, মানে সিনেমার ভিতরে বলছি, তাহলে কি হবে জাস্ট তোমরাই ভাবো। যে রঘু ডাকাত তিনি এলেন, তিনি এমনই বেশ পোশাক, এবং এই ঘটনার ভিতরে, এই ভিডিওর ভিতরে আমরা এতগুলো জায়গা অ্যাড্রেস করব, সেখানে আমরা বুঝতে পারবো যে রঘু ডাকাত প্রচুর ক্যামোফ্লেজ সাজতো আর কি, মানে প্রচুর নিত, ভেষ নিত আর কি, বা ভেষ ধরে থাকতো। সেই নানান ধরনের ভেষ, মানে তাকে তো পালাতে হতো নানান জায়গা থেকে, পুলিশের হাত থেকে, তারপরে হাত থেকে, ইংরেজদের হাত থেকে। সেই কারণে কিন্তু তিনি নানান ধরনের ভেষ পোশাক ধারণ করতেন, যে কারণে তাকে কিন্তু চেনা যেত না। এবং রঘু ডাকাতের অরিজিনাল ফটো, তখনকার দিনে তো অত ফটোর ব্যাপার ছিল না, এটা তো প্রায় 200 বছর আগের ঘটনা বলছি। তো সেই কারণে তখন কিন্তু মানে গরুর গাড়ি ছাড়া আর কিছু চলে না গ্রাম বাংলায়, পায়ে হেঁটে চলতে হয়। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে তার কোনো ছবি নেই, এবার মানে পুলিশ চিনবে কী করে? তো তার অবয়বটাও বোঝা যেত না, এতটাই নাকি ভালো সে মানে ভেষ ধরতে পারতো। আচ্ছা, এর পরবর্তীতে আরেকটা ঘটনা শোনা যায়। জমিদার বিনোদ বিহারী বাবু তিনি বলেছিলেন, যত বড়ই ডাকাত হোক না কেন, রঘু ডাকাতের সাধ্য নেই আমার এই জমিদার বাড়িতে আসার। তো রঘু ডাকাত এই খবর শুনতে পেয়ে রঘু ডাকাত চিঠি পাঠায়, শীঘ্রই আপনার সঙ্গে দেখা হবে। সঙ্গে সঙ্গে নৈহাটি থানার দুর্গাচরণ বাবুর কাছে আবার খবর যায়, এবং তিনি পুরোপুরি ফোর্স নিয়ে ওই বাড়ি পুরো ঘেরাও করেন, এবং উনি নিজে সশরীরে ছিলেন দীর্ঘদিন ধরে, কিন্তু সেখানে কোনো রঘু ডাকাতের চিত্র পাওয়া যায়নি। তবে একদিন এক বড় গাড়িতে করে এক দামি পোশাক পরে আসেন এক শ্যামবর্ণ অতিকায় লোক, এবং তার নাম বলেন যে বিনোদ বিহারী বাবু। তিনি এসছেন, এবং তিনি বলেন যে ত্রিবেণীর একটা ছোট্ট তালুক পত্তনি করতে তিনি এসছেন, এবং 100 টাকা দিয়েও, সরি, বিনোদ বাবুরই জমিদারি ছিল। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার নাম বলেন যে লোকটি এসেছিল। আচ্ছা, এই তালুক পত্তনি করতে 100 টাকা দিয়ে খাতায় কলমে হয়, তোমার যে লেখাপড়া সেগুলোও হয়। তারপরে তিনি চলেও যান। এরপরে সবাই বলে যে মানে এই জমিদারবাবু বলেন, কই রঘু ডাকাতের তো কোনো পাত্তা নেই, রঘু ডাকাত এরপরে মাসের পর মাস আসেনি। তারপরে একটি চিঠি রঘু ডাকাতের পক্ষ থেকে আসে কি সেই চিঠি, যে পুলিশও ফিরে গেল, জমিদারও এর পরবর্তীতে রঘু ডাকাতের পক্ষ থেকে একটা চিঠি আসে, যে আমি
ডাকাতি করতে আসছি, এরকম একটা মন্তব্য আসে। তা আবার জমিদারবাবু যখন মানে দুর্গাচরণবাবুকে খোঁজ খবর লাগান, তাদেরকে মানে খোঁজ খবর দিয়ে, এখনকার মতন তো ফোন বা ইত্যাদি ছিল না, তো তাদেরকেও চিঠি আকারে যেতে হতো। তো নৈহাটি থানা অবধি পৌঁছাতে রঘু ডাকাত আসে এবং একটা নদী যাত্রায় এসেছিলো এবং ছোট একটা কী বলে এই ছোট্ট নৌকা যেগুলো হয় সেগুলো করে এসেছিলো, এবং এসে সেই অতিকায় শ্যামবর্ণ লোক সে কিন্তু লিড করে নিয়ে যায় এই পুরো টিমকে। রঘু ডাকাতের গোটা টিম এসেছিলো এবং এসে লুটপাট চালায়, এবং সে ওখানে বলে, রঘু ডাকাত বলেছিল যে লুটপাট চালিয়ে চলে গেল, বলে রাখতে আচ্ছা লুটপাট চালিয়ে বলে গেল কথা রাখতে রঘু ডাকাত এসেছিল। এই কথাটা কিন্তু গেকে মানে বিনোদবাবুকে বলে যায়, যে জমিদার আর কি, তাকে কিন্তু রঘু ডাকাত এই কথা বলে যায় এবং লুটপাট চালিয়ে সমস্ত মাল নিয়ে রঘু ডাকাত চলে যায়। তার পরবর্তীতে দুর্গাচরণবাবু কিন্তু আবার মানে খোঁজখবর করতে আসেন, কিন্তু দুর্গাচরণবাবু ধরতে পারেনি, তাই দুর্গাচরণবাবুকে আবার আলাদা করে মানে চিঠি পাঠানো হয় রঘু ডাকাতের পক্ষ থেকে। দুর্গাচরণবাবু মানে দারোগাবাবু, তিনি মানে নৈহাটি থানা, পুরো বিষয়টাই কিন্তু হুগলি কেন্দ্রিক, ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের মানে এই চত্বর কেন্দ্রিক। রঘু ডাকাত বলেছিল যে 2বার আপনার সঙ্গে দেখা করে আসলাম, ধরতে পারলেন না তো। এই দারুণ একটা মানে টাসেল কিন্তু দুর্গাচরণবাবুর সাথে বারবার হতে দেখা যায়, 2বার দেখা যায় রঘু ডাকাতের, এরকমটা শোনা যায় গল্প কথা। আমি বারবার বলছি সোশ্যাল মিডিয়া থেকে এই আপডেটগুলো আমার পাওয়া বা এই জায়গাগুলো আমরা ঘেটে বার করেছি। আচ্ছা, এরপরে চূর্ণী নদীর তীরে এক গরিব ব্রাহ্মণ মেয়ের বিয়ে হচ্ছিল এবং সেখানে পণ দিতে পারছিল না সেই ব্রাহ্মণ ঘরের যেহেতু কুলীন ব্রাহ্মণ পাত্র ছিল, সেই কারণে পাত্রীকে মানে করা যাচ্ছিল না, সম্প্রদান করা যাচ্ছিল না, লগ্নভ্রষ্ট হওয়ার ছিল, বরকর্তারা নৌকা নিয়ে যেতে রাজি হচ্ছিলেন না। ইতিমধ্যেই হাজির হয় রঘু ডাকাত। কেন বলা হয় রবিনহুড? তিনি কিন্তু শুধু টাকা পয়সা মানে বাটতেন বা দিয়ে দিতেন এমনটাই নয়, তিনি কিন্তু পণও মুকুব করে দিতেন সেই সময়। তো রঘু ডাকাত এমনই ভয় দেখায়, এমনই করে যে যদি পাত্রকে না নিয়ে যাও তাহলে নৌকা সমেত তোমাদের সবাইকে ডুবিয়ে দেবো জলে, এইরকম ভয়। এবং সে কে যখন জিজ্ঞেস করা হয়, সে শুধু একটাই নাম বলে, রঘু ডাকাত। এই রঘু ডাকাত কথাটা শুনে পাত্রপক্ষ সঙ্গে সঙ্গে বিয়ে করতেও যায় এবং পুরো বিয়ের সমস্ত খরচ নাকি, সেই পুরো বিয়ের সমস্ত খরচ রঘু ডাকাত সামলেছিল, যেহেতু গরিব ঘরের। তো এই কারণে রঘু ডাকাত মাসিহা হয়ে গেছিলো সেই সময়। আচ্ছা, এর পরবর্তীতে আরও একটা ঘটনা, সেটা হচ্ছে দেখো, এই সপ্তগ্রাম থেকে পান্ডুয়ার দিকে যেতে বাসুদেবপুর জঙ্গলে ভিতর পথ দিয়ে দেবীপুরের রাস্তা। তো এই পুরো জায়গাটা দেখো, পান্ডুয়া মানে এই পুরো বিষয়টাই কিন্তু হুগলি চত্বরকে কেন্দ্র করে। আচ্ছা, যাই হোক, তো রাতের অন্ধকারে এক গ্রাম স্থাপন করে রঘু ডাকাত। বিধুভূষণ ঘোষ ছিলেন ভাই রঘু ডাকাতের, তিনিও ডাকাত দলেই ছিলেন। তো রঘু ডাকাতের হঠাৎ ইচ্ছে হয় যে রাত্রিবেলা একটা গ্রাম স্থাপন করবেন নিজের গা ঢাকা দেওয়ার জন্যে। পান্ডুয়াতে থাকলে তিনি গা ঢাকা দিতে পারছিলেন না এবং হন্যে হয়ে খুঁজে তখন পুলিশ তাকে এবং ইংরেজ দল তাকে। তো সেই কারণে তিনি রাতারাতি একটা গ্রাম তৈরি করে ফেলেন এবং গ্রামের নাম কি দেন? গ্রামের নাম দিয়েছিলেন নিশিনগর, এবং পরবর্তীতে নিশিনাগড় হয়ে যায় যে জায়গার নাম। তো এই জায়গাটার স্থাপন করেছে এবং 5 ব্রাহ্মণ, চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি এবং আরও দুই সম্প্রদায় ব্রাহ্মণকে নিয়ে এই গ্রাম তৈরি হয়েছিল। এবং এখানে রঘু ডাকাত থাকতেন এবং সকালবেলা তিনি দিনমজুরের কাজ করতেন, রাত্রেবেলায় তিনি আসল রূপ ধারণ করতেন। এবং সকালবেলাও যেটা থাকতেন সেটাও কিন্তু একটা ভেস ধরে থাকতেন। রঘু ডাকাতকে কেউ অরিজিনালি দেখেনি, শুধু নামটা শুনলে ভয় পেয়ে যেত। যেরকম রকি ভাই, ঠিক ওই রকম, মানে কেজিএফের রকি ভাইকে কেউ কিন্তু দেখেনি, সবাই বলতো কিন্তু যখন রকি ভাইকে দেখতো, মানে সামনে যে ওর নামটা শুনতো যে রকি ভাই বড়ি বাপ, সেই রকম ব্যাপার আর কি, বুঝলে তো? ওই রকম ব্যাপার করেছে আর কি, দেখবে একটা মানে সিনও ছিল এরকম। যাই হোক, এরপরে সবথেকে যে দুটো বিষয়, সেটা হচ্ছে খুব মানে আধ্যাত্মিক বিষয় আর কি। সাধক রামপ্রসাদ একদিন হালিশহরে ফিরছিলেন তার নিজের বাড়িতে। রঘু ডাকাত কোনো বলি না পেয়ে তিনি কিন্তু রামপ্রসাদকে তার দলের লোক ধরে নিয়ে আসে এবং হাড়িকাটে বলিও দেওয়ার রাখে, এবং জল্লাদ তাকে মারতে যাওয়ার আগের মুহূর্তে রামপ্রসাদ বলে, আমি একটা শ্যামা সঙ্গীত গাইতে চাই। এই শ্যামা সঙ্গীত উনি এতটাই জান থেকে গিয়েছিলেন, রামপ্রসাদের কথা আর আলাদা করে কী বা বলবো, তোমরা সবাই নিশ্চয়ই জানো। তিনি এতটাই জান থেকে গিয়েছিলেন যে ভাবান্তর হয় রঘু ডাকাতের, এবং রঘু ডাকাত সসম্মানে তাকে মুক্তি দেয়। এবং এই প্রথা থেকে, এই পয়েন্ট থেকেই বাংলায় নরবলি দেওয়া বন্ধ করেছিল রঘু ডাকাত। যেখানে যেখানে নরবলি হতো, রঘু ডাকাত কিন্তু সেখানে গিয়ে আটকাতেন যতটা তার সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী। এবং উনি কিন্তু সেই পর থেকে নরবলি আর দেননি।
আচ্ছা, এর পরবর্তীতে আরও একটা খুব সুন্দর মানে গল্পকথা শোনা যায়। সেটা হচ্ছে সারদা মা একদিন জয়রামবাটি থেকে ফিরছিলেন দক্ষিণেশ্বরের মন্দিরের দক্ষিণেশ্বরের ইয়েতে। তো তিনি কিন্তু তাকেও কিন্তু আটক করে রঘু ডাকাত, কারণ সারদা মা একটু পিছিয়ে পড়েছিলেন, বিশ্রাম নিতে দাঁড়ালেন, তার দলের লোক এগিয়ে গেছিলো এবং সেই জঙ্গলের রাস্তা, এবং সেইখানেই কিন্তু রঘু ডাকাত তাকে আটক করে। এবং রঘু ডাকাত তাকে আটক করে যখন তার মানে তাকে রঘু ডাকাতের ডেরায় নিয়ে যায়, তখন সেই সারদা মাকে মানে সে আটক করে বুঝতে পারে যে সে কাকে আটক করেছে, এবং সে নাকি সারদা মায়ের ভিতরে মা কালীকে দেখতে পায়, এবং সেখানেই তার আদেশ দেয় যে ত্রিবেণীতে এক করার মন্দির গড়ে তোলার। তো সেই কারণেই কিন্তু ত্রিবেণীতে মা কালীর মন্দির, এবং ত্রিবেণীর মা কালীর মন্দির বোধহয় সবথেকে জাগ্রত মন্দির, এবং আমরা বারবার বলি না ত্রিবেণীর মন্দির ত্রিবেণীর মন্দির, সেটা কিন্তু রঘু ডাকাতের তৈরি করা। রঘু ডাকাতই কিন্তু সেই মন্দির তৈরি করেছিলেন, এবং রঘু ডাকাত কিন্তু শাক্ত মতে পুজো করতেন, যেহেতু উনি ছিলেন মানে রক্ত জবা মতে পুজো করতেন না, কিন্তু রক্ত করবী পরে পুজো করতেনও না, ওই জন্য মানে রক্ত বস্ত্র পরে। কিন্তু রঘু ডাকাত কিন্তু এই এই জিনিসটা দারুণ, এবং মানে সারদা মাকে যখন খেতে দেন, তিনি তখন খুব সাধারণ জিনিসপত্র খেতে দিয়েছিলেন, বলেছিলেন কী ব্যবস্থা করে দেবেন, কিন্তু সাধারণ জিনিসপত্র খেতে দিয়েছিলেন। এবং পরবর্তীতে শোনা যায় রঘু ডাকাত যখন বয়স কালে, তখন কিন্তু রঘু ডাকাত এই সারদা মায়ের মানে শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে দক্ষিণেশ্বর অবধি গেছিলেন, এরকমও শোনা যায়। তো এইগুলো হচ্ছে বিষয়, এগুলো একদম মানে খুবই যে সারদা মাকে আটক করার পরে তিনি বুঝতে পারেন, এবং তারপরে তিনি তাকে মানে তার দল মানে তার ভাই তাকে দিয়ে আসে, এই যে বিধুভূষণ ঘোষ, তিনি কিন্তু সারদা মাকে দক্ষিণেশ্বরের মন্দির অবধি পৌঁছে দিয়ে আসেন, এবং তারপরেই ওই মন্দির তৈরি হয়। এবং শোনা যায় এমন নাকি যে সেই সময় কারুর বাড়িতে কোনো মূর্তি বা কোনো পুজো করার কোনো জিনিস থাকতো না, ত্রিবেণীতে কিন্তু পুরোটাই থাকতো রঘু ডাকাতের ওই মন্দির, এবং সেটা এতটাই জাগ্রত ছিল যে সবাই ওই মন্দিরকেই মানত, এখনও ওই মন্দিরকে খুবই মানা হয়। তো এবং ওখানে কিন্তু বলা হয় যে ওই রঘু ডাকাত ওই মন্দির তৈরি করেছেন, এখনও বলা হয় বিভিন্ন জায়গায়। আচ্ছা, লাস্ট যেটা সবথেকে ইন্টারেস্টিং রঘু ডাকাত সম্পর্কে মানে একটা ইনফরমেশন, সেটা আমার খুব ভালো লেগেছে, এই ভিডিওটা শেষ করব সেই ইনফরমেশনটাকে নিয়ে। দুর্দান্ত একটা ইনফরমেশন আমার মনে হয়, আমার ভীষণ 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 ভালো লেগেছে এই ইনফরমেশনটা, যে রঘু ডাকাত কিন্তু রক্তবীজ ছিল। কীরকম রক্তবীজ মানে কি, মানে একটা ফোঁটা পড়লে সেখান থেকে আরও তার রঘু ডাকাতের সূচনা হবে। তো রঘু ডাকাত কেউ একজন ছিল না, এমনটা তৈরি করেছিলেন নাকি স্বয়ং যে ইনি একজন রঘু ডাকাত ছিলেন, যার সাথেই নীল বিদ্রোহে যার বাবার সাথে হয়েছিল, টাসাল হয়েছিল, সেই সমস্ত বিষয়। তো তিনি কিন্তু এমন রক্তবীজ আকারে রঘু ডাকাত তৈরি করেছিলেন, তার দলে শুধু না, গোটা বাংলায়, তখন কিন্তু অবিভক্ত বাংলা, সেই গোটা বাংলায় কিন্তু এমন এমন রঘু ডাকাত তৈরি করেছিলেন যে সবাই ছিল রঘু ডাকাত, যাকেই ধরা হতো সেই মানে ওই রঘু ডাকাত নামটাকে একটা পদ হিসেবে ব্যবহার করা হতো, যে আমি রঘু ডাকাত, এ বলতো আমি রঘু ডাকাত। এবং এই যতজন নামের রঘু ডাকাত নামের লোক ছিল, তাদেরকে কেউ কোনো দিন ধরতে পারেনি, কারণ এতগুলো মাল্টিপল রঘু ডাকাত ছিল যে পুলিশরাও কনফিউজ হয়ে যেত। তো এটা একটা দারুণ ট্র্যাপ, কিন্তু রঘু ডাকাতকে মানে ধরতেও পারেনি কেউ কোনো দিন, এই কারণেই, কারণ রঘু ডাকাত মাল্টিপল রঘু ডাকাত তৈরি করে ফেলেছিলেন, যেটা কিন্তু তখনকার মানে পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামীরাও সেটা তৈরি করতে পারেনি, কারণ একটা বাঘাযতীন আরেকটা বাঘাযতীন তৈরি করতে পারেনি, যে একটাই বাঘাযতীন আরেকটাই বাঘাযতীন, এরম না, বাঘাযতীন একটাই নাম ছিল, সেটা সাংঘাতিক নাম ছিল, যে কারণে পুলিশরা ওর পিছনেই পড়ে থাকতো। কিন্তু এখানে রঘু ডাকাত এতটাই বুদ্ধিমত্তার সাথে এই জিনিসটা করেছিলেন যে ডাকাত দলে অনেক রঘু ডাকাত, মানে কলকাতা থেকে শুরু করে এদিকে তোমার মুর্শিদাবাদ থেকে শুরু করে ওদিকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, সব জায়গায় কিন্তু মানে এক একজন করে রঘু ডাকাত উঠে এসেছে, এবং তারা সব রক্তবীজের মতন আকার ধারণ করেছে এক একজন, এবং প্রত্যেকেই কালীভক্ত ছিলেন, প্রত্যেকেই ছিলেন। এবার ডাকাত মানেই কালীভক্ত, সেটা আমরা সবাই জানি। তো এই কারণে রঘু ডাকাতকে কিন্তু কোনোদিন ইংরেজরা ধরতেও পারেনি। এবং এর পরবর্তীতে আমি একটাই জিনিস, এই ভিডিওটা যেহেতু শেষ করছি, এটাই যখন ফাইনাল এপিসোড, তখন আমি একটা কথা বলতে চাই, আমি কিন্তু এত ঘেঁটেও রঘু ডাকাতের লাভ ইন্টারেস্ট বা রঘু ডাকাতের কোনো বিবাহিত স্ত্রী বা ইত্যাদি এরকম কিছু ছিল কিনা আমি অন্তত খুঁজে পাইনি। তার ভাইয়ের স্ত্রী ছিল এমনটা জানা যায়, বাট তার স্ত্রী ছিল এমনটা কিন্তু শোনা যায়নি, মানে আমি অন্তত কোথাও থেকে ইনফরমেশন বার করতে পারিনি। হতে পারে আরও অনেক ইনফরমেশন আছে, এটা তো কিছুই না, অনেক বই পড়লে হয়তো রঘু ডাকাত সম্পর্কে আরও অনেক কিছু জানা যাবে। তো সেগুলো তো আমি তো সেই ইনফরমেশন ঘাঁটতে যাইনি, আমি শুধু সোশ্যাল মিডিয়া ইনফরমেশন ঘেটেছি, সেখান থেকে আমি বলছি আমি কোনো লাভ ইন্টারেস্ট খুঁজে পাইনি। এবার পরবর্তীতে হতেই পারে যে লাভ ইন্টারেস্ট রাখা হলো, এবং রঘু ডাকাতের গল্প যেহেতু গল্প কথা মানে মুখে মুখে ছড়িয়েছে, তাই এটা একটা ফিকশনালাইজ করারও জায়গা থাকবে, কিন্তু এটা কিন্তু কোনো অরিজিনাল স্টোরি নয় যে এটাকে চেঞ্জ করা যাবে বা চেঞ্জ করা হলে খুব বড় ভুল করা হবে, কারণ এটা কারোর বায়োপিক হচ্ছে, এমনটা কিন্তু নয়। রঘু ডাকাত পুরো বিষয়টাই একটা মিথ, রঘু ডাকাত আদৌ ছিল কি ছিল না
কেউ বলে ছিল, কেউ বলে ছিল না। তো ব্যাপারটা এরকম, বুঝলে তো? তো এই কারণে রঘু ডাকাত ব্যাপারটা খুব একটা মানে চাপের নয় এই কারণে। তো সে কারণে তার লাভ ইন্টারেস্ট ছিল কি ছিল না সেটা আমরা জানি না, হয়তো আরও ঘাঁটলে আরও জানা যাবে। তবে যে যে ঘটনাগুলো মোমেন্টগুলো বললাম সেই সিকোয়েন্সগুলো যদি সেকেন্ড হাফে আসে সিনেমার, উফ কী লাগবে ভাই! এক একটা সিকোয়েন্সই আলাদা করে এবং বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্স। তার লাঠিয়াল দস্যু ছিলেন, তিনি লাঠিয়াল হিসেবে ইংরেজদের সাথে অনেক লড়াই করেছেন, অনেক জায়গায় দস্যু ভিত্তি করেছেন। এবং ওই যে জমিদারের কথা বললাম বিনোদবাবু, তার ইয়েদের কিন্তু তার যে অস্ত্রশস্ত্রধারী ছিল লাঠিয়াল, তার কাছেও লাঠিয়াল কিছু ছিল, কী বলবো, দেহরক্ষী ছিল, তাদেরকে কিন্তু রীতিমতো ঘায়েল করে দিয়েছিলেন রঘু ডাকাত। এবং রঘু ডাকাত কিন্তু ভয়ঙ্কর ছিলেন, এটা আমরা সবাই জানি। ওই যে বললাম নাম শুনলেই নামই কাফি হ্যাঁ, তো এইরকম একটা ব্যাপার ছিল রঘু ডাকাত। মানে ব্যাপারটা শুনলেই না আমার পুরো ব্যাপারটা মনে হয় যে উফ কিরা পুরো কেজিএফের রকি ভাই, ঠিক আছে? মানে যাকে দেখেনি কেউ, কিন্তু সামনে যদি একবার নাম শুনে যায় যে রাজা কৃষ্ণাপ্পা বেটিয়া, ঠিক ওই রকম একটা ভাইব, যে একবার যদি নাম শুনে যায় যে রকি ভাই, ব্যাস সবার পুরো কেঁপে যায় একদম। তো এরকমের জিনিসপত্র কিন্তু হয় রঘু ডাকাত এরকম। এবং রঘু ডাকাত কিন্তু ওই যে বললাম কেউ কোনো দিন ধরতে পারেনি, যার কারণ হচ্ছে ওই রক্তবীজ, ক্যামোফ্লেজ তৈরি করা, রক্তবীজ তৈরি করা, এই কারণে কিন্তু। তো বেশ ইন্টারেস্টিং একটা গল্প কিন্তু রঘু ডাকাতের। তো এই পর্ব 3 ফাইনাল পার্টটা আনতে অনেকেই আমাকে বলছিল, বিশেষ করে অর্জুন আমাকে রিকোয়েস্ট করেছিল বারবার। এবং আমি নানান জায়গা থেকে নানান ইনফরমেশন গ্যাদার করে, মানে সোশ্যাল মিডিয়া থেকেই অলমোস্ট সব কটা এইগুলোই করতে পারলাম, জুড়তে পারলাম। তো এইগুলো জুড়ে তোমাদেরকে ইনফরমেশনটা দিলাম। একদম প্রথম ভাগ থেকে শেষ ভাগ, এটা 3টে পার্টি আমি করলাম এবং আলাদা করে একটা প্লেলিস্ট করা রইল রঘু ডাকাতে। পরবর্তীতে যদি কেউ দেখো তাহলে তোমাদের ভালো লাগবে আশা করি। সিনেমাটা রিলিজ হলে আরও ভালো লাগবে। এবার দেখা যাক যে সিনেমার স্ক্রিন প্লেতে কত নতুনত্ব রাখা যায়, কত চেঞ্জেস করে এবং সেটাকে কত মাসি বানায়, কতটা করে, মানে কী কী জিনিসপত্র থাকে সিনেমাটা। মানে আমি সত্যি বলছি, আমি যতটুকু যে রঘু ডাকাত সম্পর্কে সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পারলাম, তাতে আমার সিনেমা দেখার যে ইচ্ছেটা 100% ছিল, সেটা এখন 200% হয়ে গেছে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।